এই ফুলের বুকে আর চিঠি কি করবি? অরিত্রিকা আনমনেই হাঁটছে, চিন্তিত ভঙ্গিতেই বলে ওঠে। জানি না কি করব। লাভ লেটার আর ফুলের বুকে কে দিতে পারে? আমার জানা মতে তোর তো কোনো প্রেমিক পুরুষ নেই। কোন গাধা দিল এটা তো বুঝতে পারছি না। এসব নিয়ে বাড়িতে ঢুকলে নিশ্চয়ই তুলকালাম বেঁধে যাবে। কি করব আমি? তিশা কিছুটা ভাবুক হয়ে গেল, কিছুক্ষণ মৌন থেকে চটপটে ভঙ্গিতে বলল, বলবি পহেলা ফাল্গুন উপলক্ষে আমি তোকে গিফট করেছি। আগামীকাল ছুটি, তাই অগ্রিম গিফট দিয়েছি। অরিত্রিকা ভাবলো কিছুক্ষণ, গোমরা মুখে উত্তর দিল, সবাইকে এসব ভুজুং ভাজুং বোঝানো গেলেও সারহান ভাইকে পারবো না। উনি যদি একবার সন্দেহ করে আমি শেষ। তার থেকে ফুলগুলো কাউকে দিয়ে দেই আর চিঠিটা রেখে দেই, বাড়িতে গিয়ে পড়ব। তিশা মাথা নাড়িয়ে বলল, আচ্ছা। চমকি চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে? হার মেনেছে দিনের আলো, রাগলে তোমায় লাগে আরো ভালো। চমকি চলেছে একা পথে, আরে সঙ্গী হলে দোষ কি তাতে? হার মেনেছে দিনের আলো, রাগলে তোমায় লাগে আরো ভালো। অরিত্রিকা আর তিশা কথার মাঝে হঠাৎ থমকে গেল। কোথাও থেকে ভেসে এলো এক বৈশুরা কণ্ঠস্বর, চড়াস্বরে বিকৃত স্বরে কোনো গানের টুকরো। অবচেতনেই তারা দুজন পেছনে ফিরল, দৃষ্টি আটকে গেল তিনজন তরুণের উপর। ভার্সিটির আমবাগানের পাশে তিনটি বাইকের গায়ে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে তারা। ঠোঁটে কুৎসিত হাসির রেখা, চোখে এক প্রকার নির্লজ্জ দৃষ্টি। তাদের চেহারায় ছড়িয়ে রয়েছে বখাটের পনার স্পষ্ট ছাপ। রঙিন শার্টের উদ্ভট বাহার, চোখে কালো চশমার আড়াল, গলায় ঝুলছে সাদা চেন, আর হাতে বাঁধা কালো ফিতে। তাদের চাহনিতে এমন দৃষ্টিভঙ্গি যা অরিত্রিকা আর তিশার শরীরে বিদ্যুতের মতো কাঁপন ধরিয়ে দেয়। এরা কারা তা বুঝতে দেরি হলো না। রাজশাহীর স্থানীয় বখাটে গোষ্ঠীর সদস্য এরা। এই শহরের অন্ধকার অলিগলিতে যারা চুপিসারে মেয়েদের পথ আগলে দাঁড়ায় এবং বিকৃত আনন্দে তাদের উত্তপ্ত করে। অরিত্রিকা আর তিশা পরস্পরের চোখের ভাষা পড়ে। এখানে প্রতিবাদ করার অর্থ নেই, এসব মানুষকে কিছু বলা মানে অহেতুক ঝামেলা ডেকে আনা। তাই তারা কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে নাকমুখ কুঁচকে এগিয়ে চলল সামনের পথে, দ্রুত এবং নিশ্চুপ ভঙ্গিতে। ও সুন্দরী, আমাদের পাত্তা না দিয়ে কোথায় যাও? বখাটে একজনের কণ্ঠস্বর হতে ভেসে আসা কথাগুলো কর্ণকুহরে প্রবেশ করতে অরিত্রিকার মেজাজ বিগড়ে যায়। পিছু ফিরে কটমট করে তাকায় তিনজনের দিকে। বখাটেরা সশব্দে হেসে ওঠে। তিশাও ভয়ার্ত দৃষ্টিতে তাকায় পেছনে। অরিত্রিকার এক হাত চেপে ধরল, ধীর কণ্ঠে বলল, বই চল এখান থেকে, এদের সাথে লাগতে যাস না। অরিত্রিকা ক্রোধে গজগজ করে বলে, এদের তিনজনের মাথা ফাটিয়ে দিতে হচ্ছে, জানোয়ারগুলো। চল। অরিত্রিকা তিশার কথা শুনল না। ক্রোধে জর্জরিত হয়ে বখাটেদের উচ্চস্বরে বলে ওঠে, ভরা ক্যাম্পাসে ইফটিজিং করছিস, যদি চিৎকার করি তোদের কি হবে ভেবে দেখেছিস? তিনজনই অট্টহাসিতে ফেটে পড়ে, যেন মজার কোনো কথা শুনছে তারা। তাদের মধ্যে একজন বলে, জঘন্য ইঙ্গিত বলে ওঠে, আরে আরে, ভয় দেখাচ্ছ কেন? আমরা তো ভয় পেয়ে গেলাম। ও মা গো, কে কোথায় আছো, বাঁচাও! পরক্ষণেই দাঁত কেলিয়ে বলে, তোমার রাগীর চেহারাটা ভালো লাগছে না দেখতে। আসো আমাদের কাছে একটু ছুঁয়ে দেই, তখন দেখবে রাগীর চেহারা লজ্জায় লাল হয়ে যাবে। তোমাদের হট ফিগার দেখে কন্ট্রোল করতে পারছি না। অরিত্রিকার গা গলিয়ে উঠল, রাগে ক্ষোভে ফুঁসে উঠেছে সে। হাতে থাকা ফুলের বুকেটা ছুঁড়ে মারলো বখাটে তিনজন ছেলের দিকে। দূরত্ব বেশি না হয় সরাসরি একজনের মাথায় গিয়ে পড়ল। ছেলেটা মৃদু চিৎকার দিয়ে উঠল। তিনজনই হতচকিত হয়ে গেল মুহূর্তে। তিশা একটু চমকে উঠল, ভয়ার্ত কণ্ঠে বলল, বই, এটা তুই কি করলি? পালা দ্রুত। অরিত্রিকার মন চাচ্ছে ছেলেগুলোকে জুতোর বাড়ি মারতে, কিন্তু এখন আর এক মুহূর্ত দাঁড়ানো যাবে না। দাঁড়ালেই ঝামেলায় পড়তে হবে। সে তিশার হাত ধরে দ্রুত হাঁটতে লাগলো। এমন সময় পেছন থেকে কেউ একজন অরিত্রিকার হাত চেপে ধরেছে। আতঙ্কিত দৃষ্টিতে ঘাড় বাঁকিয়ে পেছনে তাকা। রাগান্বিত ভঙ্গিতে বখাটেদের একজন এসে তার হাত ধরেছে। বখাটে ছেলেটি রাগান্বিত দৃষ্টিতেই তাকিয়ে বলে, আমার বন্ধুর গায়ে ফুলের বুকে ছুঁড়ে মেরেছিস?
তিশার শরীর থরথর করে কাঁপছে। ভয় তার সমস্ত সত্তা গ্রাস করে ফেলেছে। গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। গলা থেকে এক ফোঁটাও শব্দ বের হবে না। সে চারপাশে তাকায়, কিন্তু কেমন কাউকেই দেখতে পায় না। জায়গাটা এমনিতেই নির্জন। আজও তার ব্যতিক্রম হয়নি। অরিত্রিকা নিজের শির দ্বারা সোজা রাখার প্রাণপণ চেষ্টা করছে। ভেতরে ভেতরে ভয় যেন বরফের মতো জমে যাচ্ছে তার শিরা উপশিরায়, কিন্তু সে তা প্রকাশ করবে না। তার চোখ তীক্ষ্ণ, মাথা কাজ করছে দ্রুত। পালানোর কোনো উপায় আছে কি? কেউ কি আসছে দূরে? সে শক্ত করে নিজের হাত ছাড়ানোর চেষ্টা করলো, কিন্তু ছেলেটা তার মুঠি আরো দৃঢ় করলো। এবার জোরে টান দিয়ে অরিত্রিকাকে আমবাগানের দিকে টেনে নিতে লাগলো। তার কুৎসিত ঠোঁট থেকে বেরিয়ে এলো বিষাক্ত হিসিসে স্বর। তোর সাহস আজ আমরা দেখাবো, শালি কোথাকার। অরিত্রিকা ব্যথায় কুঁচকে যাওয়া মুখে দিদিক্ষি মেজাজে বলে। আমি কিন্তু চিৎকার করব। কর। অরিত্রিকা অবস্থা বেহাল। কি করবে সে বুঝতে পারছে না। প্রায় সন্ধ্যা হয়ে আসছে ধরণীতে, অথচ কি এক ফ্যাসাদে জড়িয়ে গেল। সে তিশার দিকে তাকালো, ইশারা করলো চিৎকার করার জন্য। তিশা সেই ইশারা বুঝতে পারলো। চিৎকার করতে যাবে এমন সময় আরেকজন ছেলে এসে সামনে দাঁড়ায়। সেই ছেলেটার হাতে চকচক করছে চাকু। অরিত্রিকা আর ইশরা দুজনে চমকে উঠল। অরিত্রিকার হাত পা ছুঁড়ে কান্না করতে ইচ্ছে করছে। কেন যে এই কুত্তাগুলোর সাথে লাগতে গিয়েছিল? তিশার কথা কেন যেন শুনল না। শুনলে হয়তো এই মুসিবতে আসতো না। এসব চিন্তা ভাবনার মাঝে চাকু হাতে ছেলেটি কারো শক্তপোক্ত হাতের মার খেয়ে লুটিয়ে পড়লো রাস্তায়। চাকু ছুটে গিয়ে পড়লো কিছুটা দূরে। অরিত্রিকা আর তিশা আটকে উঠল। দ্রুততার সহিত সামনে তাকাল। দৃষ্টি স্থির হলো এক অচেনা মানবের দিকে। দৃষ্টি কঠোর এবং রক্তাভ, চোয়াল অতিশয় শক্ত। এরই মধ্যে অরিত্রিকার হাত থরথরিয়ে কেঁপে ওঠে। ছেড়ে দিয়েছে ছেলেটি। আতঙ্কিত দৃষ্টিতে তাকিয়ে ছুট লাগালো পেছনের দিকে, কিন্তু বেশি দূর যেতে পারল না। তার আগে অচেনা মানবটা বখাটে ছেলেটার শার্ট পেছন থেকে ধরে সামনে ঘুরিয়ে বেদম কেলানি দিতে লাগলো। অরিত্রিকা আর তিশা ভয়ে সিটিয়ে একপাশে চুপচাপ দাঁড়িয়ে আছে। হতভম্বের ন্যায় সামনে ঘটে যাওয়া কাহিনী দেখছে। এসব কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না। অচেনা মানবটি রাস্তায় ব্যথায় চিৎকারিত ছেলে দুটোকে উদ্ভ্রান্তের মতো লাথি মারছে। ছেলেগুলোর অবস্থা খুবই খারাপ। ব্যথায় গুঙিয়ে গুঙিয়ে উঠছে। নাক মুখ ফেটে রক্ত গলগলিয়ে পড়ছে। অচেনা মানবটি হঠাৎই শান্ত হয়ে যায়। হাত দ্বারা ইশারা করে কাউকে। চারজন লোক ছুটে আসে দ্রুত। আহত দুজন বখাটেকে ধরে কোথাও নিয়ে যেতে থাকে। মানবটি আশেপাশে সরু দৃষ্টিতে তাকিয়ে আরেকজনকে খুঁজতে থাকে, কিন্তু পায় না খুঁজে। বুঝতে পারে পালিয়েছে। ভেবেই দীর্ঘশ্বাস ফেলে। সে অনেকটাই হাঁপিয়ে গেছে। ঘাড় বাঁকিয়ে পেছনে ফিরে এগিয়ে যায় অরিত্রিকা তিশার দিকে। মানবটি এসে দাঁড়ায় দুজনের সামনে। বুকে দুহাত গুজে শান্ত কণ্ঠে বলে ওঠে, আপনারা ঠিক আছেন? অরিত্রিকা অপ্রস্তুত ভঙ্গিতে মাথা নাড়ি মিনমিন করে বলে। আমরা ঠিক আছি। মানবটি অদ্ভুত হাসল। কণ্ঠ খাদে নামিয়ে বলল, সাবধানে চলাচল করবেন মিস। বলা যায় না কখন কোন অঘটন ঘটে যেতে পারে। আজ আমি না থাকলে আপনাদের কি হতো ভাবতে পারছেন? অরিত্রিকা দ্বিধাগ্রস্ত মুখশ্রীতে ভালোভাবে তাকালো দণ্ডায়মান মানবটার দিকে। চেহারা এবং পোশাকে আভিজাত্যের ভাঁজ ফুটে উঠেছে। এক কথায় সুদর্শন বলা যায়। দেখে মনে হচ্ছে কোনো ভদ্র পরিবারের ছেলে। মানবটি তীক্ষ্ণ দৃষ্টিতে অবলোকন করলো অরিত্রিকা আর তিশাকে। দুজনেই অদ্ভুত দৃষ্টিভঙ্গি প্রদর্শিত করছে। তা দেখে ওষ্ঠকোণে মৃদু হাসি ফুটিয়ে তুলল। শান্ত কণ্ঠে নিজের পরিচয় দিল। আমার নাম ইলহাম তালুকদার। আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন প্রাক্তন ছাত্র। অরিত্রিকা ইতস্তত ভাব নিয়ে বলল। ও, আপনার নাম? তিশা একগাল হেসে উত্তর দেয়। আমার নাম তিশা আর আমার ফ্রেন্ডের নাম অরিত্রিকা। ইলহাম হাসে। নাইস নেম। সন্ধে হয়ে আসছে, আপনাদের বাড়ি ফেরা উচিত। অরিত্রিকা কোনো মতে বলে। আমাদের হেল্প করার জন্য ধন্যবাদ। অরিত্রিকা কথা শেষ করে তিশার দিকে তাকালো। তিশা ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে ইলহামের দিকে। কেমন বেহায়ার মতো তাকিয়ে আছে অচেনা মানুষটার দিকে। অরিত্রিকা চটে গেল। সে ইলহামের দিকে তাকিয়ে সৌজন্যমূলক হেসে তিশার হাত ধরে টেনে তড়িঘড়ি করে প্রস্থান করলো। ইলহাম তালুকদার কি হ্যান্ডসাম রে, প্রথম দেখে ক্রাশ খেয়ে গেলাম। ইস, আর একটু যদি ওনাকে দুই নয়ন ভরে দেখতে পারতাম। দুজনেই হাঁটছে। এর মাঝেই তিশার বিমোহিত কণ্ঠে বলে ওঠা কথায় অরিত্রিকার শরীর জ্বলে গেল। সে কটমট করে তাকিয়ে বলল, তোর ক্রাশ এখনো দাঁড়িয়ে আছে ওখানে।
তুই ছুটে গিয়ে ওনার গলায় ঝুলে পড়, নির্লজ্জ মেয়ে। তিশা মুখ বাঁকিয়ে বল। হিরোর মতো আমাদের বাঁচালো তাই তো ক্রাশ খেয়েছি। ক্রাশ খেলে চোখ ভালো থাকে। অরিত্রিকা চোয়াল ঝুলে যাওয়ার জোগাড়। বিস্ময় ভাব কাটিয়ে কোনো মতে বলল, কি? ক্রাশ খেলে চোখ ভালো থাকে? এটা কোন বইয়ে লেখা আছে? বইয়ে লেখা নেই, কিন্তু আমার মনে লেখা আছে, যত ক্রাশ খাবি ততই তোর চোখ ভালো থাকবে। অরিত্রিকা হতভম্ব হয়ে গেল। এই মেয়ের মাথা ইলহাম তালুকদারকে দেখে গেছে। আজ নিশ্চয়ই সারাত না ঘুমিয়ে জেগে জেগে ক্রাশের স্বপ্ন দেখবে। ইলহাম এক দৃষ্টিতেই তাকিয়ে আছে অরিত্রিকার চলে যাওয়ার পথে। মেয়েটা দ্রুত পা চালিয়ে সামনে এগোচ্ছে, কিন্তু ইলহামের চোখ এখনো সেই মুহূর্তে আটকে আছে যখন সে প্রথমবার মেয়েটাকে দেখেছিল। দূর থেকে দেখে ভেবেছিল হয়তো সাধারণ কোনো মেয়ে, কিন্তু সামনে এসে দেখলো না, এটা সাধারণ সৌন্দর্য নয়, এ একেবারে দহন করা রূপ, আগুন সুন্দরী। ইলহাম তালুকদার নামক মানুষটা এক মুহূর্ত যেন ঝলসে গেল। মেয়েটার চোখে ছিল ভয়, মুখশ্রীতে আতঙ্ক, কিন্তু সেসবের মাঝেও একটা দুর্নিবার আকর্ষণ লুকিয়ে আছে। কি যেন আছে ওর ভেতরে, যা এক নজর দেখেই বুকের গভীর ছাপ ফেলে দেয়। ইলহাম ঠোঁট কামড়ে হাসে। এমপি সাহেবের চয়েস আছে বলতে হবে। এতদিন এমপি সাহেবের পছন্দ করা মেয়েকে নিয়ে তেমন মাথা ঘামায়নি, কিন্তু এবার ব্যাপারটা আলাদা। এই মেয়েটাকে একবার দেখেই ওর মধ্যে কেমন একটা অদ্ভুত অনুভূতি খেলা করছে। সে গভীরভাবে শ্বাস নিল। আপাতত তার একটাই কাজ, অরিত্রিকার ডিটেলস বের করা। You are so beautiful, Oritrika. I was memorized by your beauty at first sight. This Imon Talukdar is getting addicted to you. I want you, beautiful girl. At any cost, I want you. ইলহাম রহস্যময় ভঙ্গিতে আনমনেই হেসে ওঠে। চুলগুলো এক হাতে ঠেলে প্যান্টের পকেটে হাত গুজে নিঃসংকোচ ভঙ্গিতে হাঁটতে থাকে রাস্তা দিয়ে। কিছুটা দূরেই ফোন হাতে এতক্ষণ ঘটে যাওয়া পুরো ঘটনা ভিডিও করছিল একজন। ইলহাম প্রস্থান করতেই লোকটা দ্রুত ভিডিও সেভ করে নেয়, তারপর নির্দিষ্ট নম্বরে পাঠিয়ে দেয়। সময় 11টার দিকে। অভিজাতপূর্ণ গাড়িটি চলছে রাস্তার ধার দিয়ে, গন্তব্য চৌধুরী নিবাস। সারহান পার্টি অফিস থেকে ফিরছে। এমপি হওয়ার সাথে সাথে দায়িত্ব বেড়েছে বহুগুণ। কাজের চাপে দিক বেদিক শূন্য হয়ে যাচ্ছে। রাজনীতির গ্যারাকলে পড়ে জীবনটা তিক্ততায় ভরে গেছে। বেশ কিছুদিন ধরে চিন্তিতগ্রস্ত সময় পার করছে সে। আশেপাশের কাজকর্ম, সন্দেহজনক গোপন তথ্য যেন মস্তিষ্কে চাপ সৃষ্টি করছে। সব তথ্য ইঙ্গিত করছে সামনে হয়তো কোনো বড় অঘটন ঘটবে। গোপন সূত্রে খবর পাওয়া গেছে নয়ন তালুকদার নিজের কার্যসিদ্ধির জন্য মরিয়া হয়ে উঠেছেন। সারহান গাড়িতে বসে আছে চুপচাপ, দৃষ্টি তার বাহিরের দিকে। সে আজ অস্বাভাবিক শান্ত। পার্টি অফিসের মিটিংয়ের সময় তেমন একটা কথা বলেনি, প্রায় সময় ছিল চুপচাপ। গম্ভীর বদমেজাজি মানুষ হঠাৎ শান্ত হয়ে গেলে সন্দেহজনক মনে হয়। আবির সারহানের দিকে তাকিয়ে আছে নীরব দৃষ্টি ফেলে। পার্টি অফিসে অবস্থানরত সময় সে সারহানকে পরখ করেছে। আজ বন্ধুর শান্ত স্বভাবে সে বিস্মিত হয়েছে। মন বারবার বলছে কি হলো সারহানের। শারহান, সারহান বাইরের দিকে দৃষ্টি নিবদ্ধ করে শান্ত কণ্ঠে প্রতিউত্তর করে। বল। আবির একটু নড়েচড়ে বসলো, সন্ধিয়ান কণ্ঠে বলে ওঠে, কোনো কাহিনী ঘটেছে? না, তুই তো চুপচাপ কেন? কাহিনী কি ব্রো? কোনো কাহিনী নেই। আবির এহেন জবাবে অশান্ত হয়ে গেল। পুনরায় জানতে চাইল। ভাই কি হয়েছে বল। সারহান ঘাড় বাঁকিয়ে আবিরের দিকে তাকায়, ধীর কণ্ঠে বলে, পার্টির কেউ একজন আমার সাথে গেম খেলেছে আবির। আই এম শিওর সেই মানুষটা আমার এবং আমার পরিবারের সদস্যদের পার্সোনাল ইনফরমেশন ট্রান্সফার করছে। এটা নিয়ে টেনশনে আছিস? না, তাহলে আমার ফ্যামিলিকে নিয়ে টেনশনে আছি। আমি কখনো চাইবো না আমার রাজনৈতিক ক্যারিয়ারের জন্য ফ্যামিলির কেউ একজন ওদের ট্র্যাপে পড়ুক। টেনশন করছিস কেন? আমাদের লোকজন সবাইকে সুরক্ষিত রাখার জন্য সেট করে রাখা আছে। সারহান চক্ষুদয় বন্ধ করে সিটে গায়ে লিয়ে দেয়। আজকাল কেন যেন ভীষণ অশান্ত লাগে। তার জীবন যে হঠাৎ করে ঝড় তুফান বইবে তা সে বুঝতে পারছে। অরিত্রিকা বইয়ের ভেতর মুখ গুজে আছোয়া হয়ে পড়ছে। পড়ছে বললে ভুল হবে, চোখ বুলাচ্ছে। প্রায় আধ ঘন্টা ধরে এক পৃষ্ঠা আটকে আছে সে। এক লাইন 10-12 বার করে গুনগুন করে পড়ছে, কিন্তু মাথায় এসব কিছুই ঢুকছে না। অরিত্রিকা বিরক্তিতে চোখ মুখ কুঁচকে যায়। সে দৃষ্টি ঘুরিয়ে তাকায় ইশরার দিকে। ইশরা চুপচাপ তার পড়া শেষ করতে ব্যস্ত। ইশরার পাশেই লেভি শুয়ে একটা ভাঁজ করা কাগজ দিয়ে খেলতে ব্যস্ত। সেই কাগজটাই হলো লাভ লেটার, যেটা আজ ভার্সিটিতে পেয়েছিল।
আর্চিকা ধপ করে বই বন্ধ করে, ঠাস করে বিছানায় বইটা অবহেলায় রেখে দিল। হতাশায় জর্জরিত কণ্ঠে বলে ওঠে, প্রেম করে বিয়ে করার বয়সে পড়াশোনা করতে হচ্ছে, এই জন্য পড়াশোনাটা ঠিকঠাক মতো হচ্ছে না। ইসরা ভ্রু উঁচিয়ে তাকায়, শব্দ করে হেসে বলে, আজকে যে লাভ লেটার দিয়েছে তার সাথে প্রেম কর, তারপর না হয় বিয়ের কথা ভাবা যাবে। অরিত্রিকা মুখ ভার করে বলে, ওইসব লেখা দেখে তোর কোন অ্যাঙ্গেল থেকে লাভ লেটার মনে হচ্ছে? যে চিঠিটা লিখেছে সে একটা আস্ত শালার বেটা। ছিঁড়ি নাই চিঠি লেখার, তাও লিখেছে। আমার মনে হয় এই বেটা ভয়েই সামনে আসেনি, ভেবেছে যদি চিঠি পড়ে 2-4টা জুতার বাড়ি দিই। আমারও তাই মনে হচ্ছে, চিঠিটা পড়ে আমার বদ হজম হয়ে গিয়েছিল। আমারও। চিঠিটা দে তো আরেকবার পড়ে। আচ্ছা। অরিত্রিকা চিঠিটা খুঁজতে লাগলো বিছানার উপরে, হন্যে হয়ে খুঁজেও পেল না। অরিত্রিকা পড়ার মাঝে খেয়াল করেছিল লেভির কাছে একটা কাগজ ভাঁজ করা ছিল, তার মানে চিঠিটা লেভির কাছেই আছে। অরিত্রিকা তড়িঘড়ি করে বলে, লেভি কোথায়? ইসরা আশেপাশে তাকিয়ে বলে, আমার পাশেই তো বসেছিল। অরিত্রিকা এক লাফে বিছানা থেকে নেমে দাঁড়ায়। চিঠিটা যদি লেভির কাছে থাকে তাহলে সে আজ শেষ, নিশ্চিত বাড়ির কারো হাতে পড়বে। লেভির একটা বদ অভ্যাস আছে, সেটা হলো কোনো কিছু পেলে মুখে করে নিয়ে সারা বাড়ি ঘুরে বেড়ানো। অরিত্রিকা তার পুরো রুম এবং ব্যালকনিতে লিভিকে খুঁজল, কিন্তু পেল না। ইশাকে বলল নিচতলায় গিয়ে খুঁজতে, আর সে উপরের তলায় খুঁজতে ব্যস্ত হয়ে পড়ে। অরিত্রিকা উপরতলায় সবার রুম খোঁজা শেষ, শুধুমাত্র একটা রুম বাকি, সেটা হলো সারহান ভাইয়ের রুম। সে ধুরু ধুরু বুকে রুমের সামনে দাঁড়ায়, মুখাবয়ে ভয়ের ছাপে স্পষ্ট। বুকের মাঝে ধপাস ধপাস করছে, মনে হচ্ছে হৃদয় ফেটে হাতে চলে আসবে। দীর্ঘ 2 বছরের অধিক সময় পর এই রুমটায় পা দিবে। মনে মনে চাইছে সারহান ভাই যেন রুমে না থাকে। দরজা হাত খোলা, অরিত্রিকা চোরের ন্যায় ধীর পায়ে ঢুকলো রুমে। মনে হচ্ছে এটা তার নিজের বাড়ি নয়, বরং অন্য কারো বাড়ি, যেখানে সে চুরি করতে এসেছে। বুকে ফু দিয়ে সতর্কতার সহিত আশেপাশে তাকিয়ে লেভিকে খুঁজতে লাগলো। আলমারি, টেবিল, ডিভানের আশেপাশে খুঁজলেও পেল না। সে আরেকটু এগিয়ে গেল, উকি দিল বিছানার উপাশে। লেভিকে মেঝেতে বসে চিঠিটা নিয়ে খেলতে দেখে চোখ মুখ চকচক করে উঠল অরিত্রিকা। দৌড়ে গিয়ে লেভিকে কোলে তুলে নিল। অরিত্রিকা লেভিকে উদ্দেশ্য করে ধীর কণ্ঠে বলে ওঠে, আর কোনো রুম পাসনি? সোজা বদমেজাজি মানুষটার রুমে চলে এসেছিস। যদি এসে দেখতো তুই ওনার রুমে বসে চিঠি নিয়ে খেলছিস, তখন দুজনই অবস্থা খারাপ করে দিত, নিশ্চিত আমাদের বাড়ি থেকে বের করে দিত। লেভি অরিত্রিকার দিকে অবুঝ নয়নে তাকিয়ে ম্যাও করে ওঠে। অরিত্রিকা তাতে দাঁত চেপে বলে, চুপ কর। অরিত্রিকা রুম থেকে প্রস্থান করবে, এমন সময় তার দৃষ্টি আটকে গেল ড্রেসিং টেবিলের উপর সাজানো পারফিউমে। সে সাহস সঞ্চার করেই সেদিকে পা বাড়ালো, এক হাতে পারফিউমটা তুলে নিল। পারফিউমের গায়ে লেখা নামটা আওরা, ব্লু ডি চ্যানেল। অরিত্রিকা বিস্মিত নয়নে তাকিয়ে রইল। বিদেশি ব্র্যান্ডেড পারফিউম, এটা দামও বেশ চড়া। বাপরে, সারহান ভাই এই ব্র্যান্ডেড পারফিউম ইউজ করে। সে একটু হতাশ হয়, ভেবেছিল জেন্টস পারফিউম হলেও কিনবে, বাড়িতে গায়ে মাখিয়ে বসে থাকবে, কিন্তু তার হলো কই, এত দাম দিয়ে পারফিউম কেনার সামর্থ্য নেই তার। মুখ ভার করে পারফিউমটা রেখে দিতে গিয়ে দেয় না। একগাল হেসে পারফিউমটা জামায় লাগাতে শুরু করে, বিড়বিড় করে বলে, যখন হাতের কাছে পারফিউমটা পেয়েছি ইচ্ছে মতো ইউজ করি। লেভি, তোকেও দিয়ে দিই, দাঁড়া। অরিত্রিকা লেভিকে ইচ্ছে মতো দিয়ে দিল, তারপর জায়গা মতো রেখে দিল পারফিউমটা। তখনই ওয়াশরুমের দরজাটা খট করে খোলার শব্দ হলো। অরিত্রিকা চমকে ঠায় দাঁড়িয়ে রইল সেথায়। অরিত্রিকা, তুই আজ শেষ। পেছন থেকে তখনই ভেসে এলো রাশভারী কণ্ঠস্বর। আমার রুমে তুই কি করছিস? অরিত্রিকা রাশভারী কণ্ঠে চমকে ওঠে, মুখ খিচে রইল কিয়ৎ সময়। ভয়ে যেন জান জমে গেছে তার। সে ভয়ার্ত ভঙ্গিতে পেছনে তাকায়, চোখ বন্ধ করে মিনমিন করেই বলে ওঠে, সারহান ভাই, আসলে লেভি আপনার রুমে এসেছিল, তাই নিতে এসেছিলাম। সারহান রক্তচক্ষু চাহনিতে অরিত্রিকার দিকেই এগিয়ে এলো, চোয়াল শক্ত করে বলল, আমার অনুমতি ব্যতীত পারফিউম ইউজ করেছিস? অরিত্রিকা হকচকিয়ে গেল। এবার কি হবে তার? এখান থেকে নিজেকে কোনো রকম বাঁচিয়ে পালাতে হবে। সে কড়কড় করে মিথ্যে বলল, আমি পারফিউম ইউজ করিনি, লেভি ইউজ করেছে। হোয়াট? হ্যাঁ হ্যাঁ, লেভি আমাকে বলেছিল আপনার পারফিউম তার পছন্দ হয়েছে, তাই সে মাখতে চায়। আমার কথা বিশ্বাস না হলে লেভিকে জিজ্ঞেস করুন। লেভি বেবি, মামুকে বলো।
তুমি পারফিউম গায়ে মাখবে বলে আবদার করেছিলে। শেষোক্ত কথাটা শুনে সারহানের মেজাজ বিগড়ে গেল। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে দাঁতে দাঁত চেপে ক্রোধ মিশ্রিত কণ্ঠে বলে ওঠে,